আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে আমরা ব্যবসা প্রয়োজনে যখন কারো কাছ থেকে কর্জ নিই কিংবা ক্রেডিট নিই, সেটা কিভাবে এন্ট্রি দিব সেটা আজকে দেখব। তো ক্রেডিটটাকে এন্ট্রি করার জন্য অফিস থেকে ক্রেডিট এন্ট্রিতে গেলে আমরা দেখেন যে ইতিমধ্যে আমরা যে ক্রেডিটের হেডগুলো ক্রিয়েট করছি সেই ক্রেডিটের হেড এখানে দেখাচ্ছে। তো মনে করেন যে এমডি আমির আলীর কাছ থেকে আমি 1,00,000 টাকা ধার নিছি, তাহলে এটাকে এন্ট্রি করে রাখতে হবে। আচ্ছা, সেটা আমি এন্ট্রি করব। তাহলে 1,00,000 টাকা। আচ্ছা, এখন এই টাকাটা কিভাবে নিলাম? ক্যাশে নিলাম নাকি ব্যাংকে নিলাম নাকি অন্য কারো কাছে দিছে? তো সেই ফান্ড ডেস্টিনেশনটা সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তাহলে আপনাদের ফান্ডের যে ফ্লো, এই ফ্লোটা ঠিক থাকবে এবং তার যে রেজিস্টার কিংবা লেজারটা সঠিকভাবে মেনটেন হবে। তখন যদি ক্যাশে দেয় তাহলে ক্যাশের এখানে আমার দুটো অ্যাকাউন্ট আছে, এ ইউজারের অ্যাকাউন্ট আর আসিফ01 ইউজারের অ্যাকাউন্ট। তো সে যদি ক্যাশে দেয় তাহলে ক্যাশটাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে যে কার কাছে সেটা, কোন ক্যাশে, আসিফ01-এ নাকি এতে, অথবা আমাদের যে অ্যাডভান্স হেডগুলো আছে যাদের ইউজার অ্যাকাউন্ট নাই কিন্তু তাদের সাথে লেনদেন হয়, অ্যাডভান্স দিই কিংবা অ্যাডভান্স নিই, অ্যাডভান্সে অ্যাডজাস্ট হয়, সেই রকম হেডগুলো যেগুলো আছে সেগুলাতে, অথবা ব্যাংকে। তো আমাদের এখানে ফান্ড ডেস্টিনেশন যে কয়েকটা থাকবে তার ভিতর যেটাতে নিচ্ছি এক্স্যাক্টলি সেটাতেই সিলেক্ট করতে হবে। তাহলে আপনার ফান্ড ম্যানেজমেন্টটা ঠিক মতো হবে এবং লেজারগুলো সঠিকভাবে মেনটেন হবে। আমি এখানে সাপোজ ধরেন ক্যাশ এতে নিলাম, আর এখানে আমাকে ডেসক্রিপশনটা দিতে হবে, ট্রানজ্যাকশনের ডেসক্রিপশন। প্রত্যেকটা ট্রানজ্যাকশনে এটা ছোট হলে ডেসক্রিপশন লিখবেন যাতে আপনারা রিপোর্টে গিয়ে এটা সঠিকভাবে বুঝতে পারেন যে এই ট্রানজ্যাকশনটা এইভাবে হয়েছে, এই কারণে হয়েছে। তো সাপোজ আমি লিখলাম বাই ভ্যান, আমি এখানে লিখলাম বাই ভ্যান, যে ভ্যান ক্রয় বাবদ আমি ভ্যান ক্রয় করার জন্য আমি আমির আলীর কাছ থেকে 1,00,000 টাকা ধার নিছি। তাহলে আমি এই যখন আমি কোনো রিপোর্ট দেখব তখন আমি যখন দেখব 1,00,000 টাকা, তখন ডেসক্রিপশনে যদি দেখি যে বাই ভ্যান, তাহলে সহজেই বুঝতে পারবো যে আমি ভ্যান ক্রয় বাবদ ধারটা নিছি। আচ্ছা, তাহলে আমি এখানে তাহলে ক্রেডিট এন্ট্রিতে ক্লিক করলেই এই অ্যামাউন্টটা সেভ হয়ে যাবে। আর এখানে দেখেন সেভের যে মেসেজ সেটা দেখাচ্ছে, এই মেসেজটা খুব গুরুত্বপূর্ণ, এই মেসেজটা সঠিকভাবে দেখবেন কি দেখাচ্ছে। আর আপনারা যদি ভাউচার মেনটেন করেন তাহলে ভাউচারে এই ট্রানজ্যাকশন নাম্বারটা লিখে রাখবেন যাতে ভবিষ্যতে আপনি সহজেই এই ট্রানজ্যাকশনটাকে খুঁজে বের করতে পারেন এই সফটওয়্যার থেকে। আচ্ছা, তাহলে আমরা এটাকে যাচাই করে দেখি যে আসলে এই ট্রানজ্যাকশনটা হয়েছে কিনা, আমাদের যে লেজার আছে কিংবা রেজিস্টার আছে সেটাতে দেখি। তো তাহলে ক্রেডিট স্টেটমেন্টে প্রথমে যাই, যে ক্রেডিট যার কাছ থেকে নিচ্ছে আমির আলী, আজকের ডেটে যেহেতু 21 তারিখ, এখানে দেখেন এখানে ট্রানজ্যাকশন ডেট দেখাচ্ছে 21/12/2024। আচ্ছা, তাহলে 21 তারিখে যেহেতু সিলেক্ট করা আছে, আমি এখান থেকে দেখি রিপোর্ট দেখি। এখানে দেখেন যেহেতু এখানে মাইনাস দেখাচ্ছে, কারণ কি যে ক্রেডিট ফিগার সবসময় মাইনাস হয়। ক্রেডিট ফিগার সবসময় মাইনাস হয়, এটা মনে রাখবেন। ক্রেডিট ফিগার সবসময় মাইনাস হয়, রিপোর্টে সবসময় এটা মাইনাসই দেখাবে। ক্রেডিট ফিগার কোনো সময় প্লাস হয় না। ব্যাংকের স্টেটমেন্টেও তো আপনারা দেখবেন ক্রেডিট ফিগারটা মাইনাস হয়। এখানে দেখেন ডেসক্রিপশনে দেখাচ্ছে বাই ভ্যান, তাহলে আমি এই রিপোর্টে স্টেটমেন্ট দেখলে সহজেই বুঝতে পারবো যে হ্যাঁ, এটা আসলে ভ্যান ক্রয় বাবদ, এটা আমি ভ্যান ক্রয় বাবদ এই টাকাটা ধার নিছি। আর আমি আবার ক্যাশের রিপোর্টটা দেখি, ক্যাশ স্টেটমেন্ট, যেহেতু ক্যাশে নিছি, ক্যাশ এতে নিছি। আচ্ছা, তাহলে দেখেন এখানে এই যে দেখেন 21 তারিখে বাই ভ্যান 1,00,000 টাকা। তাহলে এই যে ফিগার চলে আসলো, এখানে ব্যালেন্স ফিগার চলে আসলো। তাহলে এই দেখেন যে আপনি সঠিকভাবে যদি ফান্ড সোর্স এবং ফান্ড ডেস্টিনেশন সিলেক্ট করেন তাহলে কিন্তু
সবগুলো রেজিস্টারে আপনার সঠিকভাবে ট্রানজ্যাকশনটা পাবেন, রিপোর্টটা সঠিকভাবে পাবেন, এবং আপনার ফান্ডটা কোথায় কত টাকা আছে সেটাও সঠিকভাবে মেনটেন হবে। অতএব এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনারা ফান্ড সোর্স এবং ফান্ড ডেস্টিনেশন সবসময় সঠিকভাবে উল্লেখ করবেন, যেভাবে ট্রানজ্যাকশন হয়েছে সেইভাবেই উল্লেখ করবেন। যদি ক্যাশে হয় তাহলে ক্যাশে উল্লেখ করবেন, যদি ব্যাংকে হয় তাহলে ব্যাংকে উল্লেখ করবেন। একদম সঠিকভাবে উল্লেখ করবেন, তাহলে আপনারা এই রিপোর্টগুলো সঠিকভাবে পাবেন। তাহলে আমরা যে কোনো ক্রেডিট যদি নিই কারো কাছ থেকে, তাহলে তার এখানে ক্রেডিট এন্ট্রিতে যাব, ক্রেডিট এন্ট্রিতে ক্রেডিট এন্ট্রি করবো। আর এখানে যদি ওই নামটা না পাই, ওই ক্রেডিটের নামটা, ক্রেডিট হেড যদি না পাই, তাহলে আমাকে ক্রেডিট হেডটা ক্রিয়েট করতে হবে। আর ক্রিয়েট কীভাবে করব তার জন্য আলাদা ভিডিও আছে, এটা একটু দেখে নিন। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে এখানে দেখেন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এখানে এই হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা আছে। আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা যে কোনো কিছু যদি বোঝার প্রয়োজন হয় কিংবা কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, তাহলে আপনারা এখানে ফোন করতে পারেন। আমরা আপনাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেব। ধন্যবাদ।